রচনাটি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। তাহলে আমরা এটাও জানলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। লাভলু স্টাডি পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এসএসসি পরীক্ষার্থীদের আমরা একটি গল্প আলোচনা করতেছি, পত্তুপৌকার। তো পত্তুপৌকার গল্পের আজকে আমরা শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পাঠ পরিচিতি। সেটা হচ্ছে কি পাঠ পরিচিতি, যে এখান থেকে পরীক্ষাতে কোন কোন অংশগুলো বেশি আসে আমরা এটা একটু জানার চেষ্টা করব। তো পত্তুপৌকার রচনাটি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। তাহলে আমরা জানলাম যে পত্তুপৌকার রচনাটি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। তাহলে আমরা এটাও জানলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। বিশ্বের নানা দেশের ইতিহাস, প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনায় এই গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য। পত্তুপৌকার আলী আব্বাস নামে এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী বর্ণনা করা হয়েছে। খলিফা মামুনের সময় দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হয় এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয়। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের জন্য নিজের জীবন এর ঝুঁকি গ্রহণ করে এবং খলিফার কাছে মুক্তির জন্য সুপারিশ করেন। বস্তুত এর রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন স্বকৃতজ্ঞ পত্তুপৌকারী। খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত একটি অংশ।